আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ফুটবল টকে সকলকে আমন্ত্রণ। দেখেন, আমি ফুটবল বিশ্লেষক না, কিন্তু সত্যিকারের অর্থে স্পোর্টসের একজন মানুষ হিসেবে আমাদের ক্রিকেট বলি কিংবা ফুটবল প্রসেস মেনটেন করা বা গুড প্রসেসে থাকা, সেটা ক্রিকেট বলেন ফুটবল বলেন, প্রত্যেকটা গেমের জন্য কিন্তু একেবারে একই রকম। ঠিক এই মুহূর্তে আর্জেন্টিনার ফুটবলটা ডমিনেট করছে বা লিড করছে, অন্যদিকে ব্রাজিলের ফুটবল, যেটা আমরা যোগো বনিতো নামে জানি বা সুন্দর ফুটবল হিসেবে জানি, সে ব্রাজিলের ফুটবলটা আস্তে আস্তে নিচের দিকে নামছে। ব্রাজিলের অলিম্পিক টিম, তারা প্যারিস অলিম্পিকে উঠতে ব্যর্থ হয়েছে। ব্রাজিলের ফুটবলের যে মেইন দল, তারা কোপা আমেরিকা থেকে বাদ হয়ে গেছে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে তারা খুব খারাপ একটা অবস্থার মধ্যে রয়েছে। সব কিছু মিলে একটা লিডারশিপের অভাব তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এখন কেন ব্রাজিলের ফুটবলের এই অবস্থা, বা ব্রাজিলের চাইতে আর্জেন্টিনার ফুটবলটা কেন এখন সুপিরিয়র, সে ব্যাপারে যদি একটু আলোচনা করতে চাই, তাহলে কিন্তু সিস্টেমকে নিয়ে আলোচনা করতে হবে, কারণ ব্যাপারটা নিয়ে আমি একটু পড়াশোনা করেছি। মারিও জাগালো, যিনি ব্রাজিলের হয়ে কোচ হিসেবেও বলেন কিংবা অ্যাজ আ প্লেয়ার তিনি ফুটবল বিশ্বকাপ জিতেছেন, তিনি 2023 সালে একটা কথা বলেছিলেন, তা হচ্ছে ব্রাজিলের ফুটবল মেধাটা ইউরোপে পাচার হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি তিনি কথাটা একদম ইন্ডিকেট করে বলেছিলেন যে ব্রাজিলের ফুটবল মেধা ইউরোপে পাচার হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে তিনি যে বিষয়টা দায়ী করেছেন, যে যেটা দেখা যায় যে ইংলিশ প্রিমিয়ার লিগ বিশ্বের সবচাইতে প্রসিদ্ধ লিগ, কিন্তু ইংল্যান্ডের ইন্ডিভিজুয়াল কোনো অ্যাচিভমেন্ট নাই। কারণ ইংল্যান্ডের যে ইংলিশ প্রিমিয়ার লিগ, সেটা অনেকাংশেই ব্রাজিলিয়ান বা আফ্রিকান ফুটবলারদের উপর ডিপেন্ডেড। এবং যেটা দেখা যায় যে পরিমাণ কোয়ান্টিটি নাম্বার অফ প্লেয়ার্স ব্রাজিলের যারা ইউরোপিয়ান ফুটবল খেলেন, শুধুমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগ তো না, আপনি স্প্যানিশ লিগও যদি চিন্তা করেন, যে পরিমাণ ফুটবল প্লেয়ার ইউরোপিয়ান ফুটবলে খেলেন, ওই জায়গাটায় মেধাটা ওইখানে অর্থাৎ ইউরোপেই পাচার হয়ে যাচ্ছে। যে কারণে ব্রাজিলের ফুটবলের যে একটা আইডেন্টিটি রয়েছে, যেটাকে আমরা যোগো বনিতো হিসেবে জানি, কিংবা তিনি যেটাকে মেনশন করেছেন যে ব্রাজিলের যে ধরনের একটা ড্রিবলিং তারা করে, ড্রিবলিং কাইন্ড অফ ফুটবল তারা একটা সময় খেলতেন, বা তাদের ফুটবলের যে একটা আইডেন্টিটি, দর্শকটা চেয়ার ছেড়ে জায়গা থেকে দাঁড়িয়ে যেত, সেটা ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে মিক্সচার হয়ে একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। তিনি এমনও মন্তব্য ব্যক্ত করেছেন যে ব্রাজিলের যে ইন্ডিভিজুয়াল লিগটা রয়েছে, তাদের প্রথম সারির লিগটা রয়েছে, সেখানকার মানও খুব খারাপ। যদি ব্যাপারটা এরকম ঘটতো যে ইউরোপিয়ান লিগে যে সমস্ত প্লেয়াররা খেলেন, ডাগলাস লুইস, লুকাস পাকেতা, গোমেজ, গুয়েমারেজ, রিচার্লিসন কিংবা ভিনিসিয়াস জুনিয়র বা রদ্রিগোর মতো ফুটবলার যারা খেলেন, তারা যদি ব্রাজিলিয়ান লিগে খেলতেন, তাহলে ব্রাজিলিয়ান লিগটা অনেক বেশি মাত্রায় সমৃদ্ধশালী হতো। সো তিনি এই জায়গাটা মেনশন করেছেন যে সামহাও ব্রাজিলের ফুটবলাররা তারা ইউরোপিয়ান লিগে যে প্যাটার্নে ফুটবল খেলছেন, যখন ব্রাজিলের ইন্ডিভিজুয়াল যে ফুটবল আইডেন্টিটি, সেটার সঙ্গে তারা মিক্স আপ করতে পারছেন না। এখন প্রসঙ্গটা সেখানে এসে যায়, তার এই কথার সঙ্গে ডিফার করে যেটা বলতে হয় যে আর্জেন্টিনার ম্যাক্সিমাম ফুটবলাররাও তো ইউরোপেই খেলছেন। সো তারাও তো ইউরোপিয়ান ফুটবলটা ওই জায়গাটায় খেলছেন লিগে, আবার যখন ন্যাশনাল টিমে আসছেন সেই সময়টায় কি দেখা যাচ্ছে, তাদের নিজস্ব যে একটা খেলার ধরন রয়েছে, সেটার একটা কোলাবোরেশন তারা করতে পারছেন, যেটা ব্রাজিল করতে পারছে না। তাহলে আসলে প্রবলেমটা কোথায়? আমার ব্যক্তিগত যে ধারণার জায়গাটা, যেটা আমি ফুটবল রিসেন্ট টাইমসে স্টাডি করে দেখেছি, সেটা হচ্ছে ব্রাজিলের লাস্ট 2 বছরে আমরা 4 জন কোচ পরিবর্তন করতে দেখেছি, মানে কোচ সেটেলমেন্ট নাই। আর্জেন্টিনার ক্ষেত্রে 2018 সালের পর থেকে লিওনেল স্কালোনি তিনি দলটার দায়িত্ব সামলাচ্ছেন, এবং শুধুমাত্র লিওনেল স্কালোনি না, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা রয়েছেন সাবেক ফুটবলার, স্কালোনির সঙ্গে সম্পর্ক খুবই ভালো, এবং তারাও একটা প্রসেসের মধ্য দিয়েই কোচ হয়েছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। ব্রাজিলের কোচিং প্যানেলে সেটেলমেন্ট নাই। আর্জেন্টিনার একটা ফিক্সড কোচিং প্যানেল, যারা একটা লং পিরিয়ড অফ টাইম বা আন্ডার দ্য লিডারশিপ অফ লিওনেল স্কালোনি, তারা একটা দীর্ঘ সময় ধরে দলটাকে একটা বিনি সুতোর মালার মতো গেঁথে রেখেছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে ওই যে ইউরোপিয়ান ফুটবলের যে প্যাটার্নটা, সেই সঙ্গে আর্জেন্টিনার যে ট্রেডিশনাল ফুটবলের প্যাটার্ন, সেটার একটা কোলাবোরেশন তারা করতে পেরেছেন। আমি ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় খুব সম্ভবত আমি পাপু গোমেজের একটা আর্টিকেল পড়ছিলাম, সেই সময়টাতে মার্কা কিংবা অন্যান্য সাইটগুলো অনেক বেশি দেখা হতো। তিনি একটা কথা বলেছিলেন যে আর্জেন্টিনা টিমটার এমন একটা অবস্থা যে লিওনেল স্কালোনি যদি সকাল 10টার সময় তাদেরকে বলেন গুড নাইট, দলের 22-23 জন সদস্য সবাই মেনে নেবেন এখন রাত। মানে তার ইনফ্লুয়েন্সের জায়গাটা আসলে এইরকম যে শুরুর দিকে তাকে নিয়ে একটা ট্রাস্ট অর্ডিনেন্সের অভাবের ব্যাপার ছিল, যে লিওনেল স্কালোনি খুব বেশি ট্রাস্টেড ছিলেন না। স্বয়ং ডিয়েগো ম্যারাডোনা তাকে নিয়ে কথা বলেছিলেন যে তিনি তো রাস্তার ট্রাফিকে সামলাতে পারবেন না, তিনি কীভাবে ন্যাশনাল টিম সামলাবেন। বাট লিওনেল স্কালোনি দলটার মধ্যে ইনফ্লুয়েন্সটা এমনভাবে ক্রিয়েট করেছিলেন যে একটা পর্যায়ে এমন হয়েছিল যে যদি সকাল 10টার সময় লিওনেল স্কালোনি বলতেন গুড নাইট, দলের সবাই সেটা মেনে নিতেন যে গুড নাইট, মানে সেটা রাত। Power, চুমুকে অ্যাকশন।
আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে, আমি 2014 কিংবা 2010 ওই সময়কার প্রেক্ষাপট যদি চিন্তা করি, ইভেন 2016 ওই সময়কার প্রেক্ষাপট চিন্তা করলে, লিওনেল মেসি বার্সেলোনায় যে ধরনের রোলে খেলতেন ওই ধরনের রোলের সঙ্গে আর্জেন্টিনা টিমের তার রোলটা অনেক বেশি মাত্রায় কনফ্লিক্ট করছিল। সো মেসির জন্য একটা পারফেক্ট রোল সেট করা, ওইটা কোনো কোচ কখনো আর্জেন্টিনার হয়ে করতে পারেন নাই, যেটা 2022 বিশ্বকাপের আগে বা এর আগে যখন কোপা আমেরিকা আর্জেন্টিনা জিতলো, লিওনেল স্কালোনি সেট করেছিলেন। আমরা দেখেছি যে লিওনেল মেসির জন্য অনেকটা প্লে মেকার কাইন্ড অফ রোল তিনি সেট করেছেন, যেটা তার কারেন্ট পজিশনের সঙ্গে ঠিক ওই সময়টা, আমি 2022 বিশ্বকাপের সময়কার কথাটা বলছি, তখন তিনি পিএসজিতে খেলতেন, তার ওই সময়কার রোলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা একটা প্লে মেকার কাইন্ড অফ রোল যেটা ওই দলটার সঙ্গে মানিয়ে গেছে, ওইভাবে তিনি তার জন্য একটা রোল সেট করেছিলেন। সো আমার কাছে মনে হয় যে ইটস অল স্কালোনি ম্যাজিক, এবং আর্জেন্টিনা টিম তারা একটা দূরদর্শিতা সম্পন্ন সিদ্ধান্ত নিয়েছিল। এবং একটা সময় কিন্তু আমরা জানতাম যে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল, লিওনেল মেসি যে কারণে খেলা ছেড়ে দিয়েছিলেন, এবং অনেক প্রভাবশালী কোচেরা যারা ছিলেন, ডিয়েগো সিমিওনের মতো কোচ, পোচেত্তিনোর মতো কোচরা, তারাও কিন্তু আর্জেন্টিনা টিমের দায়িত্ব নিতে চান নাই। সেই জায়গা থেকে আর্জেন্টিনা টিম যে একটা দূরদর্শিতা সম্পন্ন সিদ্ধান্ত নিয়েছিল, স্কালোনির উপর ভরসা রেখেছিল, এবং ইনিশিয়ালি আমার মনে আছে যে প্রথম 2 ম্যাচ মনে আর্জেন্টিনা ড্র করেছিল কোপা আমেরিকার আগে, স্কালোনি দায়িত্ব নেওয়ার পরপর, মানে ফিক্সড ভাবে যখন দায়িত্ব নিলেন তার পরপর মনে হয় আর্জেন্টিনা এমন না যে খুব বেশি ভালো অবস্থায় ছিল, বাট আফটার দ্যাট তাদের জয়রথ কিন্তু ছুটেছে। ইভেন ওয়ার্ল্ড কাপে আসার পর সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচটা হারার পর সব গেল রব এসেছিল, এটা তারা মানিয়ে নিয়েছেন বা সামলে নিয়েছেন। সে সঙ্গে আরেকটা ব্যাপার বলতে হবে যে দলটার মধ্যে ইনফ্লুয়েন্সের জায়গাটা, কোচের ইনফ্লুয়েন্স, এটা খুব ইম্পর্টেন্ট। ম্যান ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা ব্রাজিলের মধ্যে আসলেই নাই। কারণ গেল 2 বছরে 4 জন কোচের পরিবর্তন হয়েছে, বা এখন 4th কোচ চলছে, ব্যাপারটা অনেকটা সেরকম। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এবং লিডারশিপ, টু বি ভেরি অনেস্ট, ধরেন আমরা যারা ক্রিকেটের মানুষ, ফুটবলের খোঁজখবর একটু কম রাখি, আমরাও কিন্তু জানি যে আর্জেন্টিনা টিমে লিডারশিপ ক্যারেক্টার রয়েছে। আর্জেন্টিনা টিমে লিওনেল মেসির মতো একজন লিডার রয়েছেন যার ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। আনহেল ডি মারিয়া, তারও ইনফ্লুয়েন্স আর্জেন্টিনা দলটার মধ্যে রয়েছে। আলভারেজের মতো প্লেয়াররা তো নতুন এসেছেন একটা পর্যায়ে। কিন্তু ব্রাজিল টিমটা আমার কাছে মনে হয়েছে লাস্ট 2, 3, 4, 5 ইয়ার্স একটা লিডারশিপের সংকটে তো অবশ্যই ভুগেছে। হ্যাঁ, থিয়াগো সিলভা ডেফিনেটলি ব্রাজিল টিমে আমার খুব প্রিয় একজন প্লেয়ার ছিলেন, যেহেতু আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলের সাপোর্টই করি। থিয়াগো সিলভার মধ্যে এক ধরনের একটা লিডারশিপ ছিল, কিন্তু ওই যে একটা এক্স ফ্যাক্টর, আইকনিক ক্যারেক্টার যেটা নেইমারের মধ্যে আসলে থাকার কথা ছিল, বা নেইমার ডিউ টু ইনজুরিজ, ভেরিয়াস রিজনস নেইমার আসলে ওই জায়গাটায় যেতে পারেন নাই, বা ওই ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারটা হতে পারেন নাই। কিংবা যদি থিয়াগো সিলভার কথাও চিন্তা করি, যে মেসির মতো ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার হতে পারেন নাই, এই লিডারশিপের জায়গাটাও ব্রাজিল একটা অনেক বড় ধরনের প্রবলেমে ভুগেছে। এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে ব্রাজিল যখন ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে বাদ হলো, তখনই ওই বিষয়টা বোঝা যাচ্ছিল যে আসলে একটা টিম লিডারশিপ, কোচের সঙ্গে এক ধরনের কোঅর্ডিনেশন, কোলাবোরেশন, এই জায়গাটার একটা সামহাউ এক্স ফ্যাক্টরের জায়গাটা মিসিং। এবং তারপর তো ওয়ার্ল্ড কাপের পর থেকে ব্রাজিল ফুটবলের একটা অবনমন তো অবশ্যই হয়েছে। টু বি ভেরি অনেস্ট, যেটা মারিও জাগালো যেটা নিয়ে আশঙ্কা করছিলেন যে মেধা পাচার হয়ে যাচ্ছে ইউরোপে, এবং ইউরোপিয়ান ফুটবলের প্যাটার্নের সঙ্গে ব্রাজিলিয়ান যোগবনিতর প্যাটার্নের কোলাবোরেশনটা বা কোঅর্ডিনেশনটা হচ্ছে না, এটা হতে পারে নাই সত্যিকারের অর্থে। কারণ ব্রাজিলের ফিক্সড কোচিং প্যানেলটা ছিল না, যারা ওই স্ট্র্যাটেজিক্যাল বা ম্যানেজেরিয়াল প্ল্যানগুলো করবে, যেটা আর্জেন্টিনা টিমে লিওনেল স্কালোনি থাকার কারণে হয়েছে, এবং সেই সঙ্গে লিওনেল মেসির মতো একজন ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার থাকার কারণে হয়েছে। সো কেন আর্জেন্টিনার ফুটবল এগিয়ে গেছে, ব্রাজিলের ফুটবল কেন পিছিয়ে গেছে, তার পেছনে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় কারণটা হচ্ছে তারা এই যে কোচিং প্যানেলের ফিক্সড এই জায়গাটায় আসতে পারে নাই। এবং কারণ ব্রাজিলে তো প্লেয়ারের তো অভাব নেই, যে সমস্ত প্লেয়াররাই খেলুক না কেন বা যারাই খেলছে না কেন, হ্যাঁ ঠিক আছে, ভিনিসিয়াস জুনিয়র লাস্ট ম্যাচটা অ্যাভেলেবল ছিলেন না, বাট তাতে কি, যারা আছেন তারাও মাঠ মাতিয়ে বেড়ান। কিন্তু ওই কোলাবোরেশনের জায়গাটা আসলে ব্রাজিলের কেন যেন হয় নাই, এটা বিকজ অফ আমার কাছে মনে হয় যে টোটালি কোচিং প্যানেলের এই কোঅর্ডিনেশনের জায়গাটা, যেটা আর্জেন্টিনা টিমকে অনেকাংশে এগিয়ে দিয়েছে। আপনাদের কাছ থেকে মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন কমেন্ট বক্সে যে আপনারা কী মনে করছেন। একটু আপনাদের কাছ থেকেও শুনি যে কেন মনে হয় যে ব্রাজিল পিছিয়ে আছে, আর্জেন্টিনা ফুটবলটা এগিয়ে গেছে, এবং ব্রাজিলের এই যে অবনমনটা সেটা দেখতে তো অবশ্যই সবার কাছে খুব খারাপ লাগে। এবং এই জায়গা থেকে
তারা কিভাবে ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের কাছে কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।